প্রশ্ন 1, অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা হলেন পিটার সিঙ্গার। অ্যানিমাল লিবারেশন গ্রন্থটি অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার অ্যালবার্ট ডেভিড সিঙ্গার কর্তৃক রচিত। গ্রন্থটি মূলত অমানব প্রাণীর প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হওয়া উচিত তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও লেখক অ্যানিমাল রাইট আন্দোলনের প্রবর্তক। লেখকের রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে প্র্যাকটিক্যাল ইথিক্স, ফেমেইন, অ্যাফ্লুয়েন্স অ্যান্ড মোরালিটি, দ্য লাইফ ইউ ক্যান সেভ, অ্যানিমাল লিবারেশন নাও, দ্য মোস্ট গুড ইউ ক্যান ডু। প্রশ্ন 2, কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। ব্যাখ্যার মধ্যে রয়েছে যে এস ম্যাকেনজি নীতিবিদ্যাকে এমন একটি বিদ্যা হিসেবে গণ্য করেছেন যা মানুষের আচরণের যথোচিত বা বালধ্য নিয়ে আলোচনা করে। তার ভাষায় এ হচ্ছে আচরণের সাধারণ মতবাদ এবং মানুষকে তাদের যথোচিত ও অযথোচিত এবং তাদের শুভ বা অশুভের প্রবণতার নিরিখে বিবেচনা করে। ঐচ্ছিক ক্রিয়া নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে যা মানুষের নৈতিক মূল্য, আদর্শ নির্ধারণ ইত্যাদি করে থাকে। নীতিবিদ্যার 4টি মূল ধারা রয়েছে, সেগুলো হচ্ছে পরাণীবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, বর্ণনামূলক নীতিবিদ্যা এবং মানমূলক নীতিবিদ্যা। প্রশ্ন 3, বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর, যিনি 17 ডিসেম্বর 1900 সালে জন্মগ্রহণ করেন এবং 15 মার্চ 1985 সালে মৃত্যুবরণ করেন। তিনি অনেক অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লেখালেখি করেন। আরজ আলী মাতুব্বর মূলত বাস্তববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। আরজ আলীর রচনা মুক্ত চিন্তা ও যুক্তিবিদ্যা দার্শনিক প্রজ্ঞার চাপ রয়েছে। তার রচিত বিখ্যাত বইসমূহের মধ্যে আছে মুক্তমন, স্মরণিকা, সত্যের সন্ধানে, অনুমান, ম্যাগলেসান চুলা, সৃষ্টির রহস্য। মানুষ হও এবং মরে বাঁচো উক্তিটি করেছেন হেগেল। জার্মান দার্শনিক জর্জ হেলম ফ্রেডরিক হেগেল, তার বিখ্যাত উক্তি হলো মানুষ হও মরে বাঁচো, বি আ ম্যান or be a person, die to life। এই উক্তি দিয়ে তিনি মানুষকে মানুষের মতো বাঁচার উপদেশ দিয়েছেন। হেগেলের মতে আত্মসচেতনতা বা সেলফ কনসাসনেস সৃষ্টি যা পরম সত্তার গুণ, যার মধ্যে এই প্রকাশ যত বেশি সে তত বেশি আত্মবাস্তবায়নে সাধন করে এবং পূর্ণ মানুষে পরিণত হয়। হেগেল ভাবধারার উপর ভিত্তি করেই তার নীতি দর্শন স্থাপিত। তার রচিত বইগুলোর মধ্যে আছে এলিমেন্ট অফ দ্য ফিলসফি, সায়েন্স অফ লজিক, দ্য ফেনোমেনোলজি অফ স্পিরিট ইত্যাদি। শুদ্ধাচার নীতি, জাতীয় শুদ্ধাচার নীতি প্রণয়ন করা হয় 2012 সালে। শুদ্ধাচার বলতে সাধারণভাবে নীতিকথা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝায়। এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্য বোঝানো হয়। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা তথা চরিত্রনিষ্ঠা। 18 অক্টোবর 2012 সালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সোনার বাংলা গড়ার পরই জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে বাংলাদেশ সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ NIS চূড়ান্তভাবে অনুমোদন করে। 7 নম্বর প্রশ্ন, দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত আদেশ উক্তিটি করেছেন বার্নার্ড রাসেল। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত আদেশ উক্তিটি বার্নার্ড রাসেল করেছেন, যিনি একজন দার্শনিক, ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও ইতিহাসবেত্তা। 1950 সালে বার্নার্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে লজিক অ্যান্ড নলেজ, দ্য এলিমেন্ট অফ ইথিক্স, অন এডুকেশন, পলিটিক্যাল আইডিয়া, ম্যারেজ অ্যান্ড মোরাল, হিউম্যান সোসাইটি অ্যান্ড এথিক্স অ্যান্ড। 8 নম্বর প্রশ্ন, সুশাসনের 4টি স্তরের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করেন? উত্তর হচ্ছে গ বা বিশ্বব্যাংক। ব্যাখ্যা, সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। এটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসন ধারণাটি গুরুত্বপূর্ণ করে তোলে। বিশ্বব্যাংকের মতে সুশাসনের বৈশিষ্ট্য 4টি 1994 সালে প্রদান করে। সেগুলো হলো সরকারের প্রশাসনের ব্যবস্থা, জবাবদিহিতা, উন্নয়নের বৈধ কাঠামো, স্বচ্ছতা ও তথ্য প্রবাহ। বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তর 4টি, সেগুলো হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। 2000 সালে প্রণয়ন করে। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান হচ্ছে 6টি, যথা বাক স্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট বাংলাদেশ, উত্তর হবে স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 বাস্তবায়নের পর এবার নতুন ভিশন বা মিশন
স্মার্ট বাংলাদেশ, যা 2041 সালের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মূলত ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের পরিবর্তিত নাম হলো স্মার্ট বাংলাদেশ। এর চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। 2031 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও উচ্চ মধ্যবিত্ত আয় নিশ্চিতকরণ এবং 2041 সাল নাগাদ জ্ঞান ভিত্তিক উচ্চ অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর ফলে মাথাপিছু আয় বাড়বে $12,500। স্মার্ট বাংলাদেশ গড়ার 4টি ভিত্তির আওতায় প্রতিটি খাত হবে স্মার্ট। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 18 জানুয়ারি 2023 প্রায় 1200 মার্চেন্ট নিয়ে শুরু হয় ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ উদ্যোগের যাত্রা। ক্যাশলেস দেশের প্রথম স্মার্ট উপজেলা হলো শিবচর মাদারীপুরে অবস্থিত। উদ্বোধন 31 জানুয়ারি 2023। স্মার্ট বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ এর স্তর বা ভিত্তি 4টি, সেগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। প্রশ্ন 2, সুশাসনের পূর্ব শর্ত হলো মত প্রকাশের স্বাধীনতা। ব্যাখ্যার মধ্যে আছে যেই শাসন ব্যবস্থায় রাজনীতিতে জনগণের অংশগ্রহণ, কাজকর্মের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়। জনগণ আইনের শাসন মেনে চলে, দেশের জরুরি মুহূর্তে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিপদ মোকাবেলা করে, সেই শাসন ব্যবস্থাই মূলত সুশাসন। সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। সুশাসনের অনেকগুলো শর্তের মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা, আইনের শাসন, অংশগ্রহণের সুযোগ, উন্মুক্ততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, বৈধতা প্রভৃতি। জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সুরক্ষা, গ্রহণযোগ্যতা, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন। ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল, যিনি একজন দার্শনিক, রাজনৈতিক এবং 19 শতকের সবচেয়ে প্রভাবশালী ইংরেজ-ভাষী দার্শনিক। তার গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে রয়েছে আ সিস্টেম অফ লজিক অন লিবার্টি অ্যান্ড দ্য ইউটিলিটারিয়ানিজম। তিনি দর্শন, জ্ঞান, তথ্য, অর্থনীতি, সমাজ, রাজনীতি, নৈতিকতা, ধর্ম, নারী অধিকার প্রভৃতি বিষয়ে লেখেন। বিখ্যাত লেখক এবং তাদের গ্রন্থসমূহ। জন স্টুয়ার্ট মিল ইংল্যান্ডের। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে দ্য সাবজেকশন অফ উমেন, অন লিবার্টি, সিস্টেম অফ লজিক, ইউটিলিটারিয়ানিজম। ইমানুয়েল কান্ট জার্মানির লেখক। তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে দ্য মেটাফিজিক্স অফ মোরাল, ক্রিটিক অফ জাজমেন্ট, ক্রিটিক অফ পিওর রিজন, critic of practical reason, groundwork for metaphysics of moral। বার্নার্ড রাসেল ইংল্যান্ডের। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি, পাওয়ার, নিও সোশ্যাল অ্যানালাইসিস, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, পলিটিক্যাল আইডিয়াস। জেরেমি বেন্থিম ইংল্যান্ডের লেখক। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্সিপল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন। জন স্টুয়ার্ট মিল ও জেরেমি বেন্থিম, Utilitarianism and Other Essay, The Classical Utilitarians। সুশাসনের পদ্ধতিটি উদ্ভাবন করেন বা উদ্ভাবক হচ্ছেন বিশ্বব্যাংক। সুশাসন ধারণার উদ্ভাবক বিশ্বব্যাংক। 1989 সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। এই ধারণা বা এই আধুনিক শাসন ব্যবস্থার সংযোজিত রূপ। এটি গভর্নেন্স প্রপঞ্চটির সাথে উপসর্গ যোগ করে সুশাসন বা গুড গভর্নেন্স শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ এবং কার্যকর শাসন। জেনে রাখা ভালো, জাতিসংঘ সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতা উন্নয়ন। 1997 সালে জাতিসংঘ শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সুশাসনের উপর প্রতিবেদন প্রকাশ করে 1995 সালে। আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গুড গভর্নেন্সের এজেন্ডাটি গ্রহণ করে 1996 সালে। ইউএনডিপি সুশাসনের সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। ইউএনডিপি প্রশাসনের মূলনীতি প্রকাশ করে 1997 সালে। আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে সুশাসনের উপর প্রতিবেদন প্রকাশ করে 1998 সালে। জ্ঞান হয় পূর্ণ। 6 নং প্রশ্ন, উক্তিটি হলো সক্রেটিসের। ভালসো ইজ নলেজ বা পূর্ণই জ্ঞান। এই বাক্যটিকেই কিছুটা ঘুরিয়ে বলা যায় জ্ঞান হয় পূর্ণ। সক্রেটিসের অন্যান্য উক্তির মধ্যে রয়েছে নো দ্য সেলফ, I to die, you to live, which is better only God knows, knowledge is power। জেনে রাখা ভালো, উক্তিকারীর নাম এবং উক্তি যেমন অ্যারিস্টটল এর বিখ্যাত উক্তি মানুষ সামাজিক জীব। প্লেটোর বিখ্যাত উক্তি হলো শাসক যদি হয় ন্যায়বান তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। জেনে রাখা ভালো, সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন 2004, মানবতাবাদী কমিশন গঠন বা মানবাধিকার কমিশন গঠন, রাইট টু ইনফরমেশন অ্যান্ড
অ্যাক্ট প্রণয়ন করে 2009, নারী ক্ষমতায়ন, প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, স্বাধীন বিচার বিভাগ ও জাতীয় শুদ্ধাচার কৌশল 2012 এবং ই-গভর্নেন্স প্রতিষ্ঠা ইত্যাদি। মূল্যবোধের উৎস হলো নৈতিক চেতনা। নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। জেনে রাখা ভালো, মূল্যবোধের বৈশিষ্ট্যের মধ্যে আছে সামাজিক মাপকাঠি, যোগসূত্র ও সেতুবন্ধন, নৈতিক প্রাধান্য, বিভিন্নতা, বৈচিত্র্যময়তা ও অপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ও নৈবেত্তিকতা। শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক হচ্ছে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট তার ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ মেটাফিজিক্স অফ মোরাল গ্রন্থে মানুষের বুদ্ধিভিত্তিক দুটি দিকের উল্লেখ করেন। একটি হলো বিশুদ্ধ বুদ্ধি বা থিওরিটিক্যাল পিওর রিজন এবং ব্যবহারিক বুদ্ধি বা প্র্যাকটিক্যাল রিজন। তাত্ত্বিক বা বিশুদ্ধ বুদ্ধির দ্বারা জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যা চর্চা হয়। ব্যবহারিক বুদ্ধির দ্বারা নৈতিক নিয়ম নির্ধারিত হয়। নীতির ক্ষেত্র হচ্ছে আমাদের ব্যবহারিক বুদ্ধির ক্ষেত্র। বস্তুত ইমানুয়েল কান্টের নৈতিক মতবাদের তিনটি বিবৃতির উপর নির্ভরশীল। সেগুলো হচ্ছে: সদিচ্ছাই একমাত্র সৎ, কর্তব্যই কর্তব্য সাধনের লক্ষ্য, নৈতিক নিয়ম এক নিঃশর্ত অনুজ্ঞা বা আদেশ বা মোরাল ল ইজ আ ক্যাটাগরিক্যাল ইম্পেরেটিভ। প্রশ্ন 1, যেই গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। আক্ষরিক অর্থে মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বোঝায়, যে আচরণে মানবীয় ও সামাজিক মূল্য বিদ্যমান। অর্থাৎ মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে, 2004 সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন এবং 1960 সালে প্রণীত দণ্ডবিধিতে, অর্থাৎ সবগুলোতেই। ব্যাখ্যায় বলা যায়, দুর্নীতি ইংরেজি প্রতিশব্দ করাপশন, যা ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি। বাংলাদেশে 1860 সালে প্রণীত দণ্ডবিধি এবং 2004 সালের প্রণীত দুর্নীতি দমন কমিশন আইন, 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। জেনে রাখা ভালো, দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম এমন কয়েকটি আইন, যেমন সন্ত্রাস বিরোধী আইন 2009, তথ্য অধিকার আইন 2009, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2009, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009, চার্টার্ড সেক্রেটারিজ আইন 2010, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন 2011, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, প্রতিযোগিতা আইন 2012। 5 নম্বর প্রশ্ন, জাতিসংঘ দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হচ্ছে ইউএনসিএসি। এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট কারাপশন। আরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হলো আনক্লোজ, জাতিসংঘ আন্তর্জাতিক সামুদ্রিক বিষয়ক আইন, ইউএনসিএসি, আর জাতিসংঘের দুর্নীতি বিরোধী সম্মেলন, স্যাডো, নারী অধিকার একটি দলিল, ইউনাইটেড হচ্ছে জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি। 6 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরম সহিষ্ণুতা। ব্যাখ্যায় বলা যায়, গণতন্ত্র বর্তমান বিশ্বে বহুল প্রচলিত একটি রাষ্ট্র ব্যবস্থা। এই ব্যবস্থায় সর্বাপেক্ষা সংখ্যাগরিষ্ঠদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। নেতৃত্বের প্রতি আনুগত্য, স্বচ্ছ নির্বাচন কমিশন, শক্তিশালী রাজনৈতিক দল প্রভৃতি গণতান্ত্রিক ব্যবস্থায় উপস্থিত থাকে। তবে গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরম সহিষ্ণুতা। পরম সহিষ্ণুতার অভাবে গণতন্ত্রের মতো উত্তম ব্যবস্থাকে চরম অরাজকতায় নিয়ে যাওয়া যায় বা দেখা যেতে পারে। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদ্ভব হয় যখন গ্রহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িয়ে থাকে। ব্যাখ্যায় বলা যায়, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এমন একটি পরিস্থিতি যেখানে দুটি ভিন্ন পক্ষের লক্ষ্য ভিন্ন। নির্বাচিত কর্মকর্তা বা কর্পোরেট লবিস্টদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব এমন একটি পরিস্থিতি যেখানে একজন ব্যক্তি তার অফিসিয়াল ক্ষমতার গৃহীত কর্ম বা সিদ্ধান্ত ক্ষেত্রে ব্যক্তিগত সুবিধা অর্জনের অবস্থানে থাকে। এই ব্যাখ্যা থেকে বোঝা যায় সঠিক উত্তর, সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছেন বার্নার্ড রাসেল। বিখ্যাত ব্রিটিশ দার্শনিক বার্নার্ড রাসেল কর্তৃক রচিত, যা 1954 সালে প্রকাশিত। গ্রন্থটি তিনি ধর্ম ও রাজনৈতিক আলোকে নৈতিকতার ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াও রাসেল তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে সোসাইটি অফ ওয়েস্টার্ন ফিলসফি, পাওয়ার, নিও সোশ্যাল অ্যানালাইসিস, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, পলিটিক্যাল আইডিয়া। অপরদিকে রুশো
প্লেটো এবং স্টুয়ার্ট মিল কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থের মধ্যে আছে প্লেটোর গ্রন্থ হলো স্টেটসম্যান, দ্য রিপাবলিক অ্যান্ড অ্যাপোলজি। দেন জ্যাকস রুসো বা রুসোর লেখা গ্রন্থগুলোর মধ্যে আছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, ডিসকারিজ অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, কনফেশনস, রিভাইজ অফ দ্য সলিটারি ওয়ার্কার, দ্য বেসিক পলিটিক্যাল রাইটিংস। জন জন স্টুয়ার্ট মিল এর বিখ্যাত গ্রন্থের মধ্যে আছে দ্য সাবজেকশন অফ ওমেন, অন লিবার্টি, সিস্টেম অফ লজিক্স, ইউটিলিটারিয়ানিজম। 3 নম্বর প্রশ্ন, কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উত্তর হবে উপযোগবাদ, ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, বা যা নীতিবিদ্যার একটি তত্ত্ব যেখানে আত্মস্বার্থবাদ গুরুত্ব প্রদান করা হয়, অর্থাৎ উপযোগবাদে সমাজের সকল ব্যক্তির সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। জেরেমি বেনথাম 1789 সালে তার An Introduction to the Principle of Moral and Legislation গ্রন্থে এই তথ্যের প্রথম আলোচনা করেন, যা পরবর্তীতে জন স্টুয়ার্ট মিল কর্তৃক জনপ্রিয় হয়। অন্যদিকে পদার্থবাদ দ্বারা অপরের জন্য ত্যাগ স্বীকার করা। প্রশ্ন নং 5, বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান হলো 6টি। 1989 সালে বিশ্বব্যাংক এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করে। এটি শাসন ব্যবস্থা সংযোজিত রূপ, আধুনিক শাসন ব্যবস্থা সংযোজিত রূপ। বিশ্বব্যাংকের মতো সুশাসনের উপাদান 6টি, সেগুলো হলো বাকস্বাধীনতা ও জবাবদিহিতা, আইনের শাসন, নিয়ন্ত্রণ গুণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিত, সরকারের কার্যকারিতা, 6 নম্বর দুর্নীতি দমন। 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে গুড গভর্নেন্স বা সুশাসনের 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, আর সেগুলো হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। 6 নং প্রশ্ন, শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এই উক্তিটি করেছেন হচ্ছে প্লেটো। বিখ্যাত দার্শনিক দ্য রিপাবলিক গ্রন্থ থেকে নেয়া এই প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থ থেকে নেওয়া এই উক্তিটি। অন্যান্য উক্তির মধ্যে রয়েছে প্লেটোর 1 নম্বর, উইশ মেন স্পিক বিকজ দে হ্যাভ সামথিং টু সে, ফলস বিকজ দে হ্যাভ টু সে সামথিং। 2 নম্বর, human behavior follows from 3 main sources: desire, emotion and knowledge. 3 নম্বর উক্তি, one of the penalties for refusing to participate in politics is that you end up being governed by your inferior. 9 নম্বর প্রশ্ন, অন লিবার্টি গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল, যিনি একজন ইংরেজ দার্শনিক, বইটি রচনা করেন 1859 সালে। বইটির বিষয়বস্তু হলো সমাজ ও রাষ্ট্রের প্রেক্ষাপটে উপযোগবাদের। প্রশ্ন 1, মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে, অর্থাৎ মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। সুশিক্ষা মানুষের মধ্যে ইতিবাচক ও কুশিক্ষা মানুষের মধ্যে নেতিবাচক মূল্যবোধকে দৃঢ় করে। 2 নম্বর প্রশ্ন, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? উত্তর হবে ইতিবাচক মূল্যবোধ, অর্থাৎ ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই হলো মূল্যবোধ। দৈনন্দিন ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালিত হয় তার সমষ্টিকেই মূল্যবোধ বলে। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ হলো সহনশীলতা। নীতি ও উচিত অনুচিতবোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সামাজিক মূল্যবোধ। আর ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। 3 নম্বর প্রশ্ন, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? উত্তর হবে ইমানুয়েল কান্ট। কর্তব্যের নৈতিকতা ধারণাটি প্রবর্তন করেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তার লেখা ক্রিটিক অফ পিওর রিজন ইতিহাসের অন্যতম সেরা দর্শন বিষয়ক বই। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। 4 নম্বর প্রশ্ন, সভ্যতা হচ্ছে উন্নত জীবনধারা তথা সংস্কৃতির উন্নত ধরন। সভ্যতা যুক্তিবিদ্যা, বস্তুগত সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সমষ্টিকে বোঝায়। সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর অগ্রসর ও জটিল বিষয় যা বিভিন্ন সমাজে প্রভাবিত হয়। সমাজ ব্যবস্থার অন্যতম প্রতিচ্ছবি, কেননা সমাজের বিশ্লেষণ করেই সভ্যতার সম্পর্কে ধারণা পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। এই উক্তিটি করেন মিশেল ক্যামডেসাস। সুশাসন সংক্রান্ত প্রশ্নের উক্তিটি করেছেন ফরাসি অর্থনীতিবিদ মিশেল ক্যামডেসাস। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্লেটোর সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে। 8 নং প্রশ্ন, প্লেটো ছিলেন বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র এবং দার্শনিক অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন। তার মতে সদ্গুণ বলতে প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে বোঝানো হয়।
10 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? উত্তর হবে 18 নং অনুচ্ছেদ, অর্থাৎ 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়ে আলোচনা। গোল্ডেন মিন হলো দুইটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক গ্রিক দার্শনিক এরিস্টটল কর্তৃক উদ্ভাবিত জনপ্রিয় ধারণা। সাধারণভাবে সুবর্ণ মধ্যক বলতে মধ্যম পন্থাকে বোঝায়। দুটি চরমপন্থার মধ্যকার পন্থাকে গোল্ডেন মিন হিসেবে বিবেচনা করা হয়। একদিকে বেপরোয়া সাহস, অন্যদিকে ভীরুতা, দুইয়ের মাঝখানে যে থাকে সেটি হলো যথার্থ সাহস, সেটি হলো গোল্ডেন মিন। 2 প্রশ্ন, কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? উত্তর হবে 1997। ইউএনডিপি 1997 সালে সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করেন। ইউএনডিপি এর মতে সুশাসন নিশ্চিত করার উপাদান 9টি। ইউএনডিপি এর মতে যে শাসনে আইন শৃঙ্খলা রক্ষিত থাকে, সম্পদ ও অধিকার রক্ষার্থে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়, বিনিয়োগ উৎসাহিত হয়, মৌলিক পরিকাঠামো প্রতিষ্ঠিত হয়, দরিদ্রের সেবা প্রদান করা হয় এবং সর্বোপরি জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, তাই সুশাসন। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ হলো কিছুই না, অর্থাৎ শূন্যবাদ বা নিহিলিজম এসেছে ল্যাটিন শব্দ নিহিল থেকে, যার অর্থ হচ্ছে কিছুই না বা নাথিংনেস। নিচের কোন রিপোর্টে বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? উত্তর গ, শাসন প্রক্রিয়া ও উন্নয়ন। 6 নং প্রশ্ন, ব্যাখ্যার মধ্যে এসেছে 1992 সালে বিশ্বব্যাংক একটি রিপোর্ট পেশ করে। রিপোর্টটির নাম হলো গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, শাসন প্রক্রিয়া ও উন্নয়ন। এই রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? উত্তর হবে আইন। সংস্কৃতি হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়, গোত্র, শ্রেণীর জীবন প্রণালী, বিশেষত ওই জনগণের সাধারণ বিশ্বাস ও প্রথা। সংস্কৃতির 4টি সাধারণ উপাদান হিসেবে আছে, যা সকল সাংস্কৃতিক উপাদান হিসেবে বিবেচিত হয়। সেগুলো হলো প্রতীক, ভাষা, মূল্যবোধ ও সাধারণ আদর্শ বা নর্মস। জেরেমি বেন্থম কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে যুক্তরাজ্য। উপযোগবাদের প্রবর্তক হলেন ব্রিটিশ দার্শনিক জেরেমি বেন্থাম। উপযোগের অনুসারে সমাজের বেশি সংখ্যক লোকের জন্য বেশি সংখ্যক সুখই হলো ভালো বা মন্দ নির্ধারণের মানদণ্ড। তাহলে উত্তর হবে যুক্তরাজ্য। 1 প্রশ্নের উত্তর, একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? উত্তর হবে নৈতিকতা, অর্থাৎ দায়িত্বশীলতা, নৈতিকতা, দক্ষতা ও সরলতা সবকটি গুণাবলী একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মধ্যে থাকা উচিত। তবে এইসব গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা, যা একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের বাহ্যিক আচরণের পাশাপাশি ভেতরের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় হচ্ছে সংবাদ মাধ্যমকে। ব্যাখ্যার মধ্যে রয়েছে রাষ্ট্রের প্রথম স্তম্ভ আইন, দ্বিতীয় শাসন বা নির্বাহী বিভাগ, তৃতীয় বিচার বিভাগ, চতুর্থ সংবাদ মাধ্যম। জেনে রাখা ভালো, 1787 সালে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এডমন্ড বার্গ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট হিসেবে সংবাদ মাধ্যমকে নির্দেশ করেন। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? উত্তর সৃজনশীলতা, অর্থাৎ সরকারি কাজে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো বিশ্বস্ততা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সততা ও ন্যায়পরায়ণতা। সৃজনশীলতা কাজে নতুনত্ব আনলেও সরকারি কাজের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণে এটি এখনও অতটা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য নয়, তবে দিন দিন সৃজনশীলতার গুরুত্ব বৃদ্ধি পাবে, এটা বলা যায়। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছেন? উত্তর হবে 9টি। 1997 সালে গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট নামক একটি কৌশলপত্র ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে 6টি উপাদানের কথা উল্লেখ করেছে। ইউএনডিপি ছাড়াও অন্যান্য কিছু সংস্থা সুশাসন নিশ্চিতকরণে যে কয়টি উপাদান উল্লেখ করেছে সেগুলো হচ্ছে জাতিসংঘ 8টি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক 5টি, আইডিবি 4টি, ইউএনএইচসিআর 5টি। কোন ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? কোনটি? উত্তর হবে গ নম্বর, সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তার নিয়োগ। 6 নং প্রশ্ন, ব্যাখ্যা বলা যায় এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর করার জন্য প্রশ্নের অপশনগুলো ভালোভাবে বোঝার বিকল্প নেই। এই ধরনের প্রশ্নের মাধ্যমে একজন পরীক্ষার্থী তাৎক্ষণিক চিন্তাশক্তি যাচাই করা হয়। প্রদত্ত প্রশ্ন অনুযায়ী দেখা যায় ন্যায়পরায়ণতা ও নৈতিকতা মূলনীতি হিসেবে সমতার নীতি প্রয়োগ ও আইনের শাসন কিংবা সমতা নিশ্চিতকরণ প্রত্যেকটি অনস্বীকার্য বা অপরিহার্য, তবে সেই তুলনায় সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ ন্যায়পরায়ণতা মূলনীতি বলা যায় না। সুতরাং সঠিক উত্তর হবে গ। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের বা সরকারের সঙ্গে শাসিত জনগণের এবং শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ককে বোঝায়। উক্তিটি করেছেন ম্যাককার্নি। সুশাসন ভিত্তিক কয়েকটি সংজ্ঞা। বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। ইউএনডিপির মতে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হলো সুশাসন। ম্যাককার্নির মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের নৈতিক আচরণ বিধি বলতে বোঝায় উপরের সবগুলো, অর্থাৎ মৌলিক মূল্যবোধের সংক্রান্ত সাধারণ বচন বা যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে।
খ নম্বর বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি। গ নম্বর দৈনিক কার্যকলাপ ত্বরান্বিত প্রণীত নৈতিক নিয়ম মানদণ্ড ও আচরণবিধি। সেই অনুযায়ী উত্তর হলো গ, অর্থাৎ উপরে তিনটি। 4 নম্বর ব্যাখ্যা বলা যায় নৈতিক আচরণবিধি বা কোড অফ এথিক্স বলতে মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ আচরণ, আচরণের নির্দিষ্ট মানদণ্ড বা বিধি, নৈতিক নিয়ম বা আচরণবিধি সবগুলোকে বোঝায়। মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধ। ব্যাখ্যায় বলা যায় সমাজ, সংস্কৃতি, ধর্ম, পরিবার কিংবা জাতীয়তা ইত্যাদির মাধ্যমে মূল্যবোধ বিকশিত হলেও সময়ের সাথে সাথে একজন ব্যক্তি নিজস্ব স্বতন্ত্র মূল্যবোধ গড়ে ওঠে। ব্যক্তিগত মূল্যবোধ মানুষকে স্বাধীনতা দেয়, যার নিজের মতো করে ভাবতে, চলতে, চিন্তা করতে শেখায়। তাই বলা যায় ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। 2 নম্বর প্রশ্ন, পাওয়ার আর নিও সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ব্রান্ডন রাসেল, যিনি একজন ব্রিটিশ দার্শনিক এবং 1950 সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান। সুবর্ণ মধ্যক বলতে দুইটি চরমপন্থার মধ্যবর্তী পন্থাকে বোঝায়। 3 নং প্রশ্ন। 1 নং প্রশ্নে বলা আছে নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ, অর্থাৎ নৈতিকতাকে বলা যায় মানব জাতির বা মানব জীবনের। 9 নং প্রশ্ন। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ, অর্থাৎ একজন জনপ্রশাসকের মৌলিক বা অত্যাবশ্যকীয় মূল্যবোধ হলো জনকল্যাণ। কর্মদক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা, স্বাধীনতা কিংবা ক্ষমতা তখনই অর্থবহ হবে যখন জনপ্রশাসক জনকল্যাণে অর্থাৎ জনগণের ভালোর জন্য কাজ করে। 10 নম্বর। সুশাসনের পথে অন্তরায় হলো স্বজনপ্রীতি, অর্থাৎ আইনের শাসন, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি হচ্ছে সুশাসন নিশ্চিতকরণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এরা কখনোই সুশাসনের পরে অন্তরায় নয়, বরং সহায়ক। কিন্তু স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি সুশাসনের অন্তরায়। 1 নম্বর প্রশ্ন। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর হবে সমাজের বসবাসকারী মানুষের আচরণ, আলোচনা ও মূল্যায়ন, অর্থাৎ ঘ। নৈতিক আচরণবিধি বা কোড অফ ইথিক্স বলতে বোঝায় মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন, যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে। 2 নম্বর বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণ মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি। 3 নম্বর দৈনিক কার্যক্রম ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম মানদণ্ড বা আচরণবিধি। সুতরাং নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। প্রশ্ন 3। মূল্যবোধ বা ভ্যালুস কি? ভ্যালুস হলো মানুষের আচরণ, পরিচালনা, নীতি ও মানদণ্ড। ব্যাখ্যা মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ বা মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থা ভালো ও মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচরণ, পরিচালনা, নীতি বা মানদণ্ড। আক্ষরিক অর্থে মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বোঝায়, যেই আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান, অর্থাৎ মূল্যবোধ হলো সেই সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে পেতে চায় এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ। প্রশ্ন নং 8। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? ক নম্বর উত্তর টেকসই উন্নয়ন, অর্থাৎ জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন যে 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে সেগুলো হলো টেকসই উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন? উত্তর হবে বিশ্ব ব্যাংক। ব্যাখ্যা বলা যায় সুশাসন শব্দটি প্রথম ব্যবহার ব্যাখ্যা করেন বিশ্ব ব্যাংক 1989 সালে। পরবর্তীতে সুশাসন শব্দটি সম্পূর্ণ ব্যাখ্যা প্রদান করেন ইউএনডিপি 1997 সালে। আইনের চোখে সবাই সমান 7 নং প্রশ্ন। এটি বাংলাদেশ সংবিধানের 27 নং ধারায় বলা আছে। এছাড়াও সংবিধানে প্রাধান্য আছে 7 নম্বরে আইনের দৃষ্টিতে সমান, 27 নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, 37 নং অনুচ্ছেদে এবং কতিপয় আইনের হেফাজত সম্পর্কে বলা আছে 47 নং অনুচ্ছেদে। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। প্রশ্ন নং 5। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের উপস্থিতিতে কিসের অন্তরায়? প্রশ্ন 10। উত্তর হবে সুশাসনের অন্তরায়, অর্থাৎ নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতিতে সমাজে অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, শিক্ষার গুণগত মানের অবনতি ঘটে। এছাড়াও নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম না থাকলে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন ব্যাহত হয়। তাই বলা যায় নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম সুশাসনের অন্তরায়।